আমরা আজকে হচ্ছে 15তম সেশন। গত সেশনে যেটা দেখেছি আমরা ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্টের একসাথে এক বা একাধিক অ্যাসেট ক্রিয়েট করেছিলাম। ঠিক আছে, একের বেশি অ্যাসেট কিভাবে ক্রিয়েট করতে হয়, মোর দ্যান ওয়ান অ্যাসেট। পাশাপাশি আমরা যেটা করেছিলাম সেটা হলো অ্যাসেটের লোকাল প্রকিউরমেন্টের পার্টটাও আমরা শেষ করছি। অ্যাসেট অ্যাকুইজিশনের পার্টটা শেষ করছি। তারপরে একের বেশি কিভাবে অ্যাসেট। আচ্ছা, আপনাদের সাথে কি আমাদের সাব অ্যাসেট নিয়ে কোনো কথা হচ্ছে ভাই? সাব অ্যাসেট জি স্যার, আমি নিয়ে কথা হচ্ছিল। সাব অ্যাসেট নিয়ে কথা হচ্ছে না? তো আজকে আর একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা কাজ করতে চাই। সেটা হচ্ছে অ্যাসেটের একটা পার্ট, অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন। ঠিক আছে, অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন এটা এটা গুরুত্বপূর্ণ কারণ কারণ এটা আসলে আমাদের ডে টু ডে অপারেশনে প্রায় এটা কাজে লাগে। কাজে লাগে মানে এটা থাকবেই সাধারণত। কারণ এরকম কিছু কিছু অ্যাসেট থাকে যেগুলো আসলে আমরা উইদিন দিস পিরিয়ড আমরা সেটাকে ক্যাপিটালাইজ করতে পারি না বা ক্যাপিটালাইজ করা পসিবল হয় না। তার ওই অ্যাসেটের ট্রানজাকশন গুলা, লেটসে আপনি একটা মেশিন কিনলেন। হ্যাঁ, তো ওই মেশিনটা দেখা যাচ্ছে যে আপনি কিনে নিয়ে আসছেন। কিনে নিয়ে আসার সময় আপনার সমস্ত পেমেন্ট প্রসিডিউর যা যা করা সেটা করা লাগতেছে, বা এখানে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট গুলা প্রপারলি দেয়া লাগতেছে। তাইলে কি হবে? তাইলে ওইগুলা তো আমাকে বুক করতে হবে, ওগুলো তো আমি ধরে রাখতে পারবো না। হুম। তো ওইগুলো যেহেতু আমি ধরে রাখতে পারবো না, তাহলে আমি কোথায় বুক করব? হুম। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? দেখা যাচ্ছে যে ওই মেশিনটা আমাকে সেট আপ করা, ইনস্টলেশন করা, কমিশনিং করা, ট্রায়াল প্রোডাকশন করা, অর্থাৎ এইটা অপারেটিং অ্যাসেট হিসেবে তৈরি করতে আমার 2-3 মাস সময় লেগে যেতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে এমনও আছে যে আপনার 4-6 মাসও সময় লাগতে পারে। তাহলে এই 4-6 মাস কি আমার এই ট্রানজাকশন গুলো ফেলে রাখা সম্ভব? কোথাও কোথাও তো এটা রেকর্ড করতে হবে। হ্যাঁ, তো তাই জন্য ওই পিরিয়ড, মানে এই সেশনটা বা এই পিরিয়ড যতদিন লাগতেছে, হ্যাঁ, এই ডিউরিং দিস পিরিয়ড আপনাকে কি করতে হবে? এই অ্যাসেটটাকে আন্ডার কনস্ট্রাকশন অ্যাসেট হিসেবে আপনাকে বুক করতে হবে। ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি এসএপির ভাষায় অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন বা AUC। কেমন? এখন এটাকে আপনারা CWIP বলতে পারেন, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রসেস বলতে পারেন, অনেক ওয়েতে আপনারা এটা বলতে পারেন। ঠিক আছে, যেটা অবশ্যই আপনার ব্যালেন্স শিটে অ্যাসেটের মধ্যেই যাবে, বাট এটা আলাদা হিসেবে থাকবে। আর একটা হচ্ছে যে এই অ্যাসেটটা যতদিন না অপারেটিং অ্যাসেট হিসেবে আমরা ক্যাপিটালাইজ করতেছি, ততদিন কি হবে? ততদিন পর্যন্ত এই অ্যাসেটটা কোনো ডেপ্রিসিয়েশন চার্জ হবে না। ওকে, এইটাই হচ্ছে অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন, বা CWIP বলেন বা ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রসেস বলেন বা অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন যেটাই বলেন। ঠিক আছে, এটাই হচ্ছে সেটার বেসিক কিছু ইনফরমেশন। এখন এটা আসলে আমরা তো আর 2-3 মাস 6 মাস ধরে এটাকে রেকর্ডিং করব না। আমরা আজকে হচ্ছে 9 তারিখ, ধরেন আমরা ভিন্ন ভিন্ন কয়েকটা ডেটে কয়েকটা ট্রানজেকশন করব। তারপরে সেই ট্রানজেকশন দেখেন, মানে দ্যাট মিনস অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশনে আপনার এখানে 20টা 50টা ট্রানজেকশন হতে পারে, 5টা 10টা ট্রানজেকশনও হতে পারে, অনেক ট্রানজেকশন হতে পারে। তো সেই যখন সমস্ত ট্রানজেকশন গুলো শেষ হয়ে যাবে, তারপরে না আমরা সেটাকে কি করব? আর একটা প্রসেসের মাধ্যমে, দ্যাট মিন অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশনকে বা AUC কে সেটেলমেন্ট করে আমি ফাইনাল আমার যে অ্যাসেট ক্যাপিটালাইজেশন হবে সেই অ্যাসেটে কনভার্ট করব। ঠিক আছে, তো এই যে প্রক্রিয়াটা বা এই প্রসেসটা আমরা এসিবি তে কিভাবে সম্পন্ন করতে পারি বা করব, সেইটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়। ওকে, তো শুরুতেই আমাদের যে কাজটা, হ্যাঁ, এই কাজটা হচ্ছে অ্যাসেট
মাস্টার ডেটা ক্রিয়েট করা, ঠিক আছে? ক্রিয়েট অ্যাসেট মাস্টার ডেটা। আচ্ছা, আমি এগুলা করব না, ঠিক আছে? যেহেতু আমাদের আসলে যদি করি, আমাদের শিডিউল অনুযায়ী 15টা সেশন হওয়ার কথা, যেহেতু 2 ঘন্টা করে হওয়ার কথা, বাট মাঝখানে অনেকগুলা সেশন আমি আমার সময় স্বল্পতার জন্য 1.5 ঘন্টা করে রেখেছি। সেক্ষেত্রে আমরা হয়তো 15টা সেশন না, আরো সেশন বাড়বে, ঠিক আছে? তো আমরা মোটামুটি শেষের দিকে আসছে, তো যে জিনিসগুলো আমাদের আসলে বেসিক দরকার নাই, এখানে অ্যাসেট মাস্টার ডেটা ক্রিয়েশন, এটা আমরা পারি। তো আমরা দেখি আসলে কোন অ্যাসেটটা ক্রিয়েট করা আছে, আমরা কত বিগত অনেক দিনে অনেক অ্যাসেট ক্রিয়েট করেছি, ঠিক আছে? যেটা এখন পর্যন্ত ক্যাপিটালাইজ হয় নাই, সেটাকে আচ্ছা, না, এটা তো আবার নতুন করে করতে হবে, কারণ এটা আসলে কোনো অ্যাসেটেই পড়বে না। তো অ্যাসেট মাস্টার ডেটা ক্রিয়েশন, এটা আমরা জানি AS01, কারণ এটার ক্লাসটা হবে আলাদা। তো এই ক্লাসের তো আর আমরা কোনো অ্যাসেট ক্রিয়েট করি নাই। Okay? তাহলে এটা একটা করি, সেটা হচ্ছে অ্যাসেট ক্লাস হবে এই যে অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন 9 on 0 0, ঠিক আছে? 9 on 0 0, যেটাকে আমরা বলতেছি অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন। অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন, আমি ধরেন এরকম একটা লেয়ার লিখা আছে, মোটর কম্প্যাক্টিং মেশিন, ঠিক আছে? মডেল নাম্বার, এরকম একটা অ্যাসেট আমরা আগে তৈরি করি। এটারে সবকিছুই এরকমই দিতে হবে, বাট লোকেশন নাই, অরিজিন, কান্ট্রি অফ অরিজিন দিলাম চায়না। আমি যা আগের মতো করেই দিয়ে দেন, ঠিক আছে? তারপরে ডেপ্রিসিয়েশন, এখন এইটার ইউজফুল লাইফ তারা আমরা তারা আন্দাজে একটা ডেপ্রিসিয়েশন দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, বাট এটা কিন্তু আমার দিতে হচ্ছে তাই। এখন এখানে দেখেন, এটা কি কি লেখা আছে, SS2। হোয়াট ইজ SS2? SS2 মিনস হচ্ছে জিরো ডেপ্রিসিয়েশন। এটা একটু খেয়াল রাখতে হবে যে এটা ডিফল্ট আমার জিরো ডেপ্রিসিয়েশন আসে কিনা, না আসলে অবশ্যই আমাকে জিরো ডেপ্রিসিয়েশন দিয়েই এটা করতে হবে। তো আপনি যদি কোনো কারণে এটা ডেপ্রিসিয়েশন কি চেঞ্জ করে দেন, যেমন আমরা যে ডেপ্রিসিয়েশন মেথড ইউজ করতেছি, ডেপ্রিসিয়েশন অন ইউজফুল লাইফ মেথড, তাহলে ও আপনাকে আপনি যে যত ইউজফুল লাইফে দেন, ওর সাথে সাথে ডেপ্রিসিয়েশন রান করা শুরু করে দেবে, ঠিক আছে? হয়তো আপনি টেরও পাবেন না, অটোমেটিক্যালি ডেপ্রিসিয়েশন এটা রান হয়ে যাচ্ছে যখন আপনি ডেপ্রিসিয়েশনটা এক্সিকিউট করবেন, ডেপ্রিসিয়েশন প্রসেসটা। তো এই জন্য এটা আমরা খেয়াল করে নেব যে এটা আমরা আসলে জিরো ডেপ্রিসিয়েশনটা ঠিকঠাক দিচ্ছি কিনা। ওকে, তাহলে এটা আমরা ইউজফুল লাইফ এটা একটা অ্যাপ্রক্সিমেট দিয়ে রাখলাম। বাট ফাইনালি যখন আমরা এটা কিনবো, বা ফাইনালি যখন আমরা এটা ক্যাপিটালাইজ করব, তখন আমার আসলে এক্সাক্ট যে ইয়াটা দিব। ওকে, এক্সাক্ট ইউজফুল লাইফ কতদিন চলতে পারে সেটা দিব আমরা, ঠিক আছে? এটা আমরা এখানেও এক্সাক্ট দিতে পারি, লেটস সে আপনার এটা 12 বছর চলতেছে, 12 বছর দিয়ে দিতে পারি। কিন্তু এটা তো আসলে যত বছরে দিই এটার কোনো ডেপ্রিসিয়েশন চার্জ হবে না। তাহলে এটাকে আমি এবার সেভ করে দিলাম। সেভ করে দিয়ে যথারীতি আমরা একটা অ্যাসেট মাস্টার ডেটা ক্রিয়েট করলাম 9 on সিরিজের। হোয়াট ইজ 9 on সিরিজ? 9 on সিরিজ হচ্ছে অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন। ওকে, তাহলে আমাদের কি হলো, আন্ডার কনস্ট্রাকশনের যে অ্যাসেট, সেই অ্যাসেটটা আমরা কি করলাম, পেয়ে গেলাম, অ্যাসেট কোডটা পেয়ে গেলাম। এখন আমি কি করব, এই অ্যাসেট অ্যাকুইজিশন করব, ঠিক আছে? অ্যাসেট অ্যাকুইজিশন F-90, আমি F-90 নিচ্ছি, হ্যাঁ।
আপনাদের কোথাও কনফিউশন হলে ওকে বলবেন। আমরা আর পিআরপিও তে গেলাম না। আচ্ছা, আজকে ডেটে একটা করি। সেভেন জিরো ডেবিট হচ্ছে এটা। আচ্ছা, এই মেশিনটার দাম হচ্ছে, যেটা দেখলাম আমরা খুব কম দামেই ধরি, 2 কোটি 3 কোটি টাকা দাম ছিল সম্ভবত। ধরলাম হচ্ছে ধরেন 1,30,20,00,000। এটা তো মোটর। ঠিক হবে, আমার একটা ভেন্ডরকে ক্রেডিট করে দিচ্ছি, হ্যাঁ, আলিফ ট্রেড ইন্টারন্যাশনাল। এবার ট্যাক্স ভ্যাটের ইস্যু আছে। দিয়ে এটাকে আমরা ডেবিট করলাম, অ্যাসেট ডেবিট করলাম, এটা ক্রেডিট করলাম। তাহলে একটা ট্রানজাকশন হয়ে গেল, একটা ডকুমেন্ট পোস্ট হয়ে গেল। এখন এখানে প্রথম জিনিসটা মাথায় রাখতে হবে, যখন আমরা এই প্রথম ডকুমেন্টটা পেস্ট করলাম যে তারিখে, ওর বেস লাইন ডেট হচ্ছে এই তারিখ। তাহলে এই তারিখ হিসেবেই সে কিন্তু বাকি প্ল্যানিংটা করবে। এখন এরপরের ট্রানজাকশন হয়তো কোনোটা 20 তারিখ হবে, কোনোটা 10, 15 তারিখ হবে। আমি আস্তে ধীরে ট্রান্স ইয়ে দিব, কিন্তু তো অ্যাকুইজিশন ডেটটা কাল শুরু করবে হচ্ছে, বেসলাইন ডেটটা শুরু করবে হচ্ছে আজকের ডেট থেকে। আচ্ছা, এরপরে ফাইনাল অ্যাসেটের যে ডেটটা আমরা দিব সেটার হিসাব আমরা আসছি। এখন আমি প্রথম এন্ট্রিটা দিলাম হচ্ছে আমি মেশিন কিনলাম সেটা। এটার সাথে সাথে আপনারা দেখবেন, যদি এখানে যান এই অ্যাসেটের ডিসপ্লেতে গিয়ে আমরা যদি ভ্যালু দেখি, এখানে দেখেন এই যে এক্সটার্নাল অ্যাকুইজিশন, এটার উপর কিন্তু কোনো কোনো ডেপ্রিসিয়েশন, কোনো চার্জ হয় নাই, দেখেছেন? এবং পোস্টেড ভ্যালু, প্ল্যান ভ্যালু যা দেখি সব একই থাকবে, কারণ এটার উপরে দেখেন এখানে কোনো ডেপ্রিসিয়েশন নাই। কেন ডেপ্রিসিয়েশন নাই? দিস ইজ আন্ডার কনস্ট্রাকশন অ্যাসেট, এজন্য এখানে কোনো ডেপ্রিসিয়েশনের কোনো ইস্যু নাই। ঠিক আছে, এখানে দেখেন প্রত্যেক বছর পর্যন্ত অ্যামাউন্ট সেম, কারণ যেহেতু ডেপ্রিসিয়েশন চার্জ হয়নি, এই জন্য এখানে রিটার্ন ডাউন ভ্যালু বা বুক ভ্যালু অর্থাৎ অ্যাকুইজিশন ভ্যালু, নেট ভ্যালু সেম থাকবে। প্যারামিটারের মধ্যে দেখেন এটা হচ্ছে জিরো ডেপ্রিসিয়েশন। ওকে, আর এটা ফেব্রুয়ারি 1 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, কেন যেহেতু আজকে হচ্ছে 9। এহলে এই যতটুকু অ্যাকুইজিশন করেছি আন্ডার কনস্ট্রাকশনের অ্যাসেট তার হিস্ট্রি। এবার এরপরে আমরা আরো আস্তে আস্তে আর একটা ট্রানজেকশনে যাব। ধরেন এই মেশিনটাকে আমরা কি করেছি, এইটার ডেট দিয়ে হচ্ছে ডকুমেন্ট ডেট ধরেন আজকেই দিলাম, পোস্টিং ডেটটা চেঞ্জ করে দিই। পোস্টিং ডেট হচ্ছে 15 তারিখ দেব, 15/2। এটার আর একটা রেফারেন্স দিলাম, এটা দিচ্ছি হচ্ছে মেশিন সেট আপ অ্যান্ড ইনস্টলেশন কস্ট। সেট আপ ইনস্টলেশন কস্ট দিলাম। এটা হচ্ছে ডেবিট হবে অ্যাসেট, এই মেশিনটাই। ঠিক আছে, ট্রানজেকশন টাইপ। এরপরে সেট আপ ইনস্টলেশন করতে ধরেন 3,50,000 টাকা লাগলো, 60,000 টাকা, সরি, 3,60,000 টাকা।
ইনস্টলেশন। আচ্ছা, এটা আমরা ভিন্ন কোনো ভেন্ডরে দিতে পারি বা একই ভেন্ডরে দিতে পারি, কোনো সমস্যা নেই। এটা আর একটা গাড়ির ভেন্ডরে চলে গেছে। আচ্ছা যাই হোক, ভেন্ডর নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে, তাহলে এটাও এরকম অ্যাসেটটা ডেবিট হলো, আর হচ্ছে এই ভেন্ডরটা ক্রেডিট হয়ে গেল। হ্যাঁ, এটা সেভ করে দিলাম। এরপরে আর একটা ট্রানজেকশন দিলাম, ধরেন 20 তারিখে ফেব্রুয়ারির, সরি, ডকুমেন্ট ডেট হচ্ছে আজকের ডেট, পোস্টিং ডেট 20 তারিখ। ডকুমেন্ট ডেট, পোস্টিং ডেট সবই এই ইয়াতে দিতে পারেন, 20 তারিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তখন একটা মেসেজ দেবে যে আপনার ডকুমেন্ট ডেট হচ্ছে ফিউচার ডেট, এই আর কি। এটা রেফারেন্স হিসেবে আমার আরো একটা বিল নাম্বার দিতে হবে। এইটা দিলাম হচ্ছে, মেশিনটা কি লিখলাম, মেশিন কমিশনিং। ঠিক আছে, কমিশনিং অ্যান্ড ট্রায়াল প্রোডাকশন হিসেবে, যাই হোক, মেশিন কমিশনিং অ্যান্ড ট্রায়াল প্রোডাকশন যদি আমরা দিই, এই মেশিনারি খরচ হচ্ছে এটা 100, ওই একটা মেসেজ দেবে আর কি। এইখানে ধরেন আরো খরচ হলো আমার এই টাকা। হম, আমি লিখতে চাই হচ্ছে এই মেশিনটারই কমিশনিং অ্যান্ড ট্রায়াল প্রোডাকশন, ট্রায়াল ট্রায়াল প্রোডাকশন, এইটারে ভেন্ডর কে হবে, একটা ভেন্ডর দিয়ে দিলাম। Okay, এই হচ্ছে সিমুলেশন করে নিলাম, অ্যাসেট ডেবিট আর হচ্ছে ভেন্ডর ক্রেডিট। তাহলে এখন আমরা যদি দেখেন, এই অ্যাসেটে আমরা 3টা ট্রানজেকশন করেছি একই অ্যাসেটের কোডে। তো একই অ্যাসেটের কোডে আমার এখন পর্যন্ত দাঁড়াইছে হচ্ছে 2,20,40,000 টাকা। ঠিক আছে, এটা দাঁড়াইছে, এটার ভ্যালু 20,40,000। তো এরকম হতে পারে, দেখা গেল সারা মাসে বা কয়েক মাস মিলে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত আমার খরচ হয়েছে, কিন্তু এটা এখন পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন অ্যাসেটের হিসেবের মধ্যে আছে। এটা ফাইনাল অ্যাসেট হিসেবে এটাকে আমাদের ক্যাপিটালাইজ করা হয় নাই। তাই এখন আমি কি করব, এখন আমি যেটা করব, যে এরকম ধরেন আমরা তো আসলে লাইভ 2টা 3টা ট্রানজেকশন দেখাইলাম, কিন্তু এটা দেখা যাচ্ছে কয়েক মাস ব্যাপী এই ট্রানজেকশন গুলো হবে। তো ট্রানজেকশনের একটা হবে, আমরা কিন্তু এখানে সামারিটা দেখতে পারবো যে আহ, এখানে দেখেন, এখানে সব ট্রানজেকশনের একটা হচ্ছে যে অ্যাসেটের ভ্যালু ডেট এটা দেখা যাচ্ছে, বাট ট্রানজেকশন ডেট কিন্তু ভিন্ন। হ্যাঁ, এখানে আমরা এখানে যদি জার্নাল দেখি বা এটা দেখি, এখানে ট্রানজেকশন ডেট কিন্তু আমরা ভিন্ন ভিন্ন পাবো। ঠিক আছে, তো এখন আমাদেরকে কি করতে হবে, আমরা এটা ধরেন একটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, ভিন্ন ভিন্ন ডেটে ভিন্ন ভিন্ন ট্রানজেকশন হয়েছে। এখন এই অ্যাসেটটা অপারেটিং অ্যাসেট হিসেবে এটা এখন রান করতেছে, তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই এটাকে ক্যাপিটালাইজ করতে হবে। তাহলে এই আন্ডার কনস্ট্রাকশন অ্যাসেটটাকে কিভাবে ক্যাপিটালাইজ করা বা সেটেলমেন্ট অফ AUC যেটাকে আমরা বলি, সেটেলমেন্ট অফ AUC। আগে যেটুকু আছে এটুকু আপনারা পারেন, বাট এখন যেটুকু আমরা করবো সেটুকু হচ্ছে আমাদের নতুন। ঠিক আছে, সেটেলমেন্ট অফ AUC, অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশনকে কিভাবে সেটেল করতে হবে। স্টেপ 1, এখানে একে থেকে করতে হবে, ক্রিয়েট
সেটেলমেন্ট রুল, ঠিক আছে? আপনাকে একটা সেটেলমেন্টের রুল তৈরি করতে হবে, অর্থাৎ এই যে অ্যামাউন্ট সারা বছরে ভিন্ন ভিন্ন ডেটে ভিন্ন ভিন্ন ট্রানজেকশন হয়েছে, অনেক কিছু হয়েছে, এখানে অনেকগুলা লাইন আইটেম থাকতে পারে। তো ওই লাইন আইটেম গুলা সেটেলমেন্ট করার জন্য আমাদের একটা নিয়ম তৈরি করতে হবে, যে নিয়মে এটা অটোমেটিক্যালি নতুন অ্যাসেটে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমাকে একটা কি করতে হবে, সেটেলমেন্ট রুল ক্রিয়েট করতে হবে। এরপরে আসেন ডিস্ট্রিবিউট, এটাকে বলে হচ্ছে ক্রিয়েট সেটেলমেন্ট রুল। তারপরে এটা হচ্ছে সেটেলমেন্ট রুল ক্রিয়েট করার পরে আমাকে কি করতে হবে, এটা ডিস্ট্রিবিউট করতে হবে অথবা এক্সিকিউট করতে হবে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ফিক্সড অ্যাসেট, এখানে হচ্ছে অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন, জানি কোথায় আছে। আচ্ছা, এই ক্যাপিটালাইজেশন অফ অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন, এই পার্টটা, ঠিক আছে? ক্যাপিটালাইজেশন, প্রথমে ডিস্ট্রিবিউশন, মানে সেটেলমেন্ট একটা রুল তৈরি করতে হবে, তারপর এটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তাহলে ডিস্ট্রিবিউশন সেটেলমেন্ট রুল, তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? ডিস্ট্রিবিউট করে দিতে হবে, অর্থাৎ লাইন আইটেম গুলা অ্যাসেটের মধ্যে একটা অ্যাসেটও হতে পারে, মোর দেন ওয়ান অ্যাসেটও হতে পারে। এখন এখানে অর্থাৎ আমার আন্ডার কনস্ট্রাকশনে যা কিছু আছে, তো দেখা গেছে যে এখানে কয়েকটা ভিন্ন ভিন্ন ধরনের, আপনার কাজ করতে করতে ভিন্ন ভিন্ন ধরনের অ্যাসেটও আসতে পারে। অর্থাৎ তাহলে আন্ডার কনস্ট্রাকশনের অ্যাসেট থেকে আপনি আসলে ফাইনালি কি অ্যাসেট অ্যাকুইজিশন করতে চাইছেন, সেইগুলো আসলে আমাদের আলোচনা বিষয়। এখন আমি এটা কি করতেছি, কিভাবে সেটেলমেন্ট করব আন্ডার কনস্ট্রাকশনের অ্যাসেটের। প্রথম কাজ আমাদেরকে যেটা করতে হবে, সেটেলমেন্টের রুল, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন। এর আগে আর একটা জিনিস করতে হবে, এটা হচ্ছে ক্রিয়েট নিউ। অর্থাৎ এই অ্যাসেটটা সেটেল হয়ে নতুন যে অ্যাসেটটা তৈরি হবে, সেই অ্যাসেটের মাস্টার ডাটা তৈরি করতে হবে। প্রথম কাজটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাসেট মাস্টার ডাটা। তাহলে নতুন অ্যাসেটের যে মাস্টার ডাটা, সেটা আমাদেরকে আগে তৈরি করতে হবে, কারণ এটা তো আন্ডার কনস্ট্রাকশন অ্যাসেট, এটা আলাদা একটা ডিফারেন্ট সিরিজে আছে বা ডিফারেন্ট ক্লাসে আছে। তো আমাদের ফাইনাল অ্যাসেট বা অপারেটিং অ্যাসেটটাকে ফাইনালি কোন ক্লাসে যাবে বা কোন ইয়েতে যাবে, সেই ক্লাসের একটা নতুন অ্যাসেট মাস্টার ডাটা তৈরি করতে হবে। আমরা অ্যাসেট মাস্টার ডাটা ফাইলে যাই। এখন এটা যাতে প্ল্যান্ট মেশিনারিতে যাবে, আমরা ফ্যাক্টরি প্ল্যান্ট এন্ড মেশিনারি এই কোডটা সিলেক্ট করলাম। ওকে, নাম নাম ধরেন একই থাকলো, কোনো সমস্যা নেই, যেহেতু মেশিন একই, নাম তো একই থাকতে পারে। কোস্ট সেন্টার, প্ল্যান, রুম দিয়ে দিলাম। এরপরে অরিজিন ছিল নিউ, এটা চায়না, এটা মেশিন। ওকে, এরপরে ডেপ্রিসিয়েশন ইউজফুল লাইফ হচ্ছে 12 বছর। আর এইখানে 1 টাকা হচ্ছে আমাদের রেসিডুয়াল ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু। তাহলে আমি কি পেয়ে গেলাম, এই হচ্ছে আমার নতুন অ্যাসেটের মাস্টার ডাটা আমি ক্রিয়েট করে ফেললাম। কেমন? এই যে নতুন অ্যাসেটের এই মাস্টার ডাটাটা ক্রিয়েট হয়ে গেল। এরপরে আসেন, তাহলে আমার ফার্স্ট স্টেপ শেষ। এবার আসে হচ্ছে সেকেন্ড স্টেপটা হচ্ছে ক্রিয়েট সেটেলমেন্ট রুল, অর্থাৎ আমাকে এই অ্যাসেটটা, কোন অ্যাসেটটা আন্ডার কনস্ট্রাকশনের অ্যাসেটটা, দিস অ্যাসেট, এই অ্যাসেটটা কিভাবে সেটেলমেন্ট হবে, সেই জিনিসটা এখন আমরা একটা সেটেলমেন্ট রুল তৈরি করব। এটা আমরা কোথায় পাবো, এটা হচ্ছে এখানটায় পাবো।
এই যে এআই এবি, এটা হচ্ছে আমাদের ট্রানজেকশন কোড। ওকে, এটা হচ্ছে এটা। এআই এবি হচ্ছে আপনার, সরি, এআই বিইউ হচ্ছে সেটেলমেন্ট রুল তৈরি করা, আর এআই এবি হচ্ছে ডিস্ট্রিবিউট করা, এই রুলটাকে ডিস্ট্রিবিউট করা। তাহলে আমরা প্রথমে যাব হচ্ছে এআই এবি, এআই বিইউ, অর্থাৎ এইউসি সেটেলমেন্ট ইনিশিয়াল স্ক্রিন। এইউসি সেটেলমেন্টে যাব। আর একটা হচ্ছে এআইবি ডিস্ট্রিবিউশন রুল তৈরি করা। ঠিক আছে, সেটেলমেন্ট অফ এইউসি। আমরা প্রথমে কি করব? সেটেলমেন্ট রুল বা ডিস্ট্রিবিউশন রুল। ওকে, ডিস্ট্রিবিউশন রুল তৈরি করলে আমাকে যেতে হবে যে এআই এবি, এআই এবি তে গিয়ে অ্যাসেটের কোডটা বসাবো আমি। অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশনের কোডটা বসাবো, অর্থাৎ যে অ্যাসেটটা সেটেলমেন্ট হবে, ঠিক আছে, সেটার কোড এখানে বসবে। ঠিক আছে, যে অ্যাসেটটা আমরা সেটেলমেন্ট করব, সেটেলমেন্ট অফ ইউসি ইনিশিয়াল স্প্রেড, যে অ্যাসেটটা আমরা সেটেলমেন্ট করব সেই অ্যাসেটের কোড নাম্বারটা এখানে বসবে। এই হচ্ছে অ্যাসেটের কোড নাম্বার, তারপরে এটাকে আমরা এক্সিকিউশন করব। আচ্ছা, আমরা কি করতেছি? আমরা করতেছি হচ্ছে এই পার্টটা। এটা হচ্ছে এআই এবি। এবার এটা এক্সিকিউট দিলাম। আচ্ছা, এটা একটু একটু মনোযোগ দিয়ে, আমি একটু স্লো যাব, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এখন পর্যন্ত এখানে আমাদের কি আসছে? এখন পর্যন্ত তিনটা ট্রানজেকশন হয়েছে, তিনটা লাইন আইটেম। একটা হচ্ছে 9 তারিখ, হ্যাঁ, আর একটা হচ্ছে 20 তারিখ, পরেরটা কি ডেট দিই নেই দিই। ওকে, তাহলে 9 তারিখ আর 20 তারিখ অ্যাসেট, তো এখানে অনেকগুলা যতগুলা ট্রানজেকশন হয়েছে এই লিস্টে আপনারা এটা দেখতে পারবেন। এখানে এবং ডেট এবং ডকুমেন্ট নাম্বার সহ এখানে থাকবে। আর অ্যাসেট ভ্যালু ডেট বলতে, অর্থাৎ এই যে ডেটে আমরা ফার্স্ট ট্রানজেকশন করছি সেটাই হচ্ছে অ্যাসেট ভ্যালু ডেট। কেমন? এখন এই স্ক্রিনে আপনাকে কি করতে হবে? আমরা যেহেতু একটা মেশিনের টোটাল এই খরচটা বা টোটাল কস্টটাই আমরা নতুন আরেকটা মেশিনে কনভার্ট করতেছি, দ্যাটস ওয়াই পুরা লাইন আইটেম গুলাই আমরা এখানে সিলেক্ট করে নেব। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে আমরা যদি মনে করি যে না, এখানে পার্শিয়াল লাইন আইটেম গুলা, হ্যাঁ, অর্থাৎ আমি আসলে এই দুইটা লাইন আইটেম, এই দুইটা লাইন আইটেম আমি ইয়া করব, সেটেল করব, এটাও পসিবল। তো যেহেতু আমার একটা কনভার্ট হয়ে একটাই মেশিন হইতেছে, বা এটা যে লাইন আইটেম পুরোটাই এটা নতুন নতুন মেশিনের অ্যাকুইজিশন কস্ট হিসেবে আসতেছে, দ্যাটস ওয়াই এখানে আসলে কোনো লাইন আইটেম বাদ দেওয়ার দরকার নেই। তাহলে আমরা পুরোটাকেই কি করবো? আগে সেটা এখানে ক্লিক করবো এই কোণার মধ্যে, অথবা এখান থেকে আমাদের সিলেক্টর, এই কোণার মধ্যে ক্লিক করলে টোটাল গুলা সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট অল হয়ে যাবে। এরপরে দেখেন এখানে আছে এন্টার, ডিটা, সেটেলমেন্ট, এই তিনটা ট্যাবে আমাদের কাজ। ঠিক আছে, আমাদের কাজটা হচ্ছে এই তিনটা ট্যাব, এই তিনটা ট্যাবটাকে আমরা একটু ভালো করে দেখে নেব। একটা হচ্ছে এন্টার, আর একটা হচ্ছে ডিটাচ, আর একটা হচ্ছে সেটেলমেন্ট। তো এবার আসি এন্টারের, এন্টারের কাজটা কি? এন্টার হচ্ছে আমরা এখানে যে নিয়ম দিব বা যে লজিক দিব, সেই লজিক অনুযায়ী ডিস্ট্রিবিউশনটা সেটেল হবে।
ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি করতে হবে, আমার এন্টার করে করে নিতে হবে এবং এটা সেভ করে নিতে হবে, যেটাকে আমরা বলতেছি এই ডিস্ট্রিবিউশন রুল বা সেটেলমেন্ট রুল। এটাকে আমার এন্টার করে নিতে হবে। তাহলে এর পরের অপশনটা হচ্ছে ডিটাচ। এখন কোনো কারণে আমি ধরেন রুল ক্রিয়েট করলাম, হ্যাঁ, এখানে এন্টার বলতে রুল ক্রিয়েট করা, কোনো কারণে দেখা যাচ্ছে এই রুলটা আসলে ঠিক হয় না, এটা ভাঙতে হবে। কখন ভাঙতে পারবেন? অবশ্যই যা কিছু হবে সমস্ত অ্যাসেট ক্যাপিটালাইজ করার আগে আপনার এই ট্রানজেকশন গুলা করছি, ট্রানজেকশন গুলা হওয়ার পরে আমরা এটা সেটেলমেন্টে যাব। তো দেখলাম যে এখানে আসলে কোনো একটা কারণে আমার একটা ভুল হয়ে গেছে, যে সেটেলমেন্টটা আমরা করেছি সেই সেটেলমেন্টটা ভুল হয়ে গেছে, ঠিক আছে? তখন এটা পোস্টিং করার আগে আপনি চাইলে আবার এটাকে ডিট্যাচ করতে পারেন, অর্থাৎ ডিটাচ ডিস্ট্রিবিউশন রুল। আপনি ডিস্ট্রিবিউশন রুলকে এটাকে ভেঙে ফেলতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ভেঙে ফেলতে পারেন। ওকে, তারপরে এখন আমি যদি ডিটাচ না করি, আমি যদি এই রুলটা এন্টার করে দেন হচ্ছে সেটেলমেন্ট, প্রথম কাজ হচ্ছে আমাকে ক্রিয়েট ডিস্ট্রিবিউশন রুল, ডিস্ট্রিবিউশনের একটা রুল তৈরি করতে হবে। হ্যাঁ, গেলাম এন্টারে। এন্টারে গেলাম। এন্টারে গেলে এখানে দেখেন অনেক লাইন আইটেম আছে, ঠিক আছে? এখন এইখানে একটা জিনিস দেখেন, আমি দুইটা, এটা হচ্ছে আমার সেন্ডার অ্যাসেট, দিস ইজ প্রথম যে মাস্টার ডাটা হয়েছে, এটা হচ্ছে আমার সেন্ডিং অ্যাসেট। 9 অন দিয়ে কই গেল তা, এইটা, এই অ্যাসেটটাকে আমরা বলতেছি সেন্ডিং, অর্থাৎ ও কি হবে, ভ্যানিশ হয়ে যাবে। নতুন করে জন্ম নেবে কে? ইনি, ঠিক আছে? ইনি হচ্ছে নতুন করে জন্ম নেবে। তার মানে এই অ্যাসেটটা আন্ডার কনস্ট্রাকশন অ্যাসেটটা কনভার্ট হয়ে যাবে নতুন, দিস ইজ ফাইনাল অ্যাসেট, এই অ্যাসেটটা। তাহলে এটা হচ্ছে সেন্ডার আর এটা হচ্ছে রিসিভার, ঠিক আছে? অর্থাৎ এই আন্ডার কনস্ট্রাকশনে যত ট্রানজেকশন আছে সেই ট্রানজেকশন গুলোকে রিসিভ করে নেবে এই নতুন এই অ্যাসেটটা, ঠিক আছে? তাহলে এখানে দেখেন যে ফিল্ডটা, এই যে ফিল্ডটা, এই ফিল্ডের মধ্যে প্রথমে আছে ক্যাট। ক্যাট মিন্স কি? ক্যাটেগরি, ঠিক আছে? অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি, এটাকে বলা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি, সংক্ষেপে ক্যাট। এখানে যদি কার্সর রাখি আমরা দেখতে পাবো অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি। তাহলে কি ক্যাটাগরি এখানে আছে? এখানে একটাই ক্যাটাগরি আছে, এফ এক্স এ, দ্যাট মিনস অ্যাসেট, অর্থাৎ আমাদের এখানে অ্যাসেট ক্যাটাগরিটাই আছে। তারপরে আসেন সেটেলমেন্ট রিসিভার। তাহলে সেটেলমেন্ট কে রিসিভ করতেছে? এই অ্যাসেটটা, অর্থাৎ এই অ্যাসেটটা হচ্ছে আমার সমস্ত ভ্যালু রিসিভ করতেছে। ও কতটুকু রিসিভ করবে? 100%। ওকে, অর্থাৎ পুরা লাইন আইটেমই কিন্তু আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমার 100% না, 80% রিসিভ করবে, তাহলে টোটাল যে ভ্যালু আমি সিলেক্ট করেছি তার 80% নতুন মেশিন, নতুন মেশিনের ক্যাপিটালাইজেশনে যাবে বা অ্যাকুইজিশন ভ্যালুতে যাবে। আর যদি 100 করি তাহলে এখানে পুরা পুরা অ্যামাউন্টটাই চলে যাবে, ঠিক আছে? এই যে যেটা আমরা বলেছি এটা, তার মানে 20,40,000 টাকা। এই 20,40,000 টাকার পুরোটাই কি হবে? নতুন অ্যাসেটে কনভার্ট হবে, যদি আমরা পার্সেন্টেজ জায়গায় 100% সিলেক্ট করি। ওকে, তাহলে এখানে দেবো এফএক্স এ, এখানে আছে রিসিভার, অর্থাৎ আন্ডার কনস্ট্রাকশন থেকে ফাইনালি যে অ্যাসেটটা তৈরি হবে সে হচ্ছে রিসিভার। এটা অটোমেটিক নাম চলে আসবে, আর এটা হচ্ছে পার্সেন্টেজ। ওকে, এখানে অ্যামাউন্ট দেওয়ার অপশন আছে, বাট পার্সেন্টেজ দিলে কোনো ঝামেলা নেই। এবার এখান থেকে আমাদের কি করতে হবে? ব্যাকে আসতে হবে। এখানে আর কিছু ফিল আপ করার নাই, এটা অটোমেটিক্যালি চলে আসবে। এইটা ফিল আপ করবে,
এইটা ফিল আপ করবেন, আর হচ্ছে এইটা ফিল আপ করবেন। তিনটা জিনিস এখানে বুঝে দিতে হবে। এরপরে আসে, এখান থেকে আমরা ব্যাকে যাব। ব্যাকে গেলে দেখেন এই এই জিনিসগুলো আগে রেড কালারের ছিল, এই স্ট্যাটাস গুলো রেড ছিল। তাহলে এখানে আগে আমি যখন একটা রুল ক্রিয়েট করলাম, তাহলে ওই স্ট্যাটাসটা, রুল ক্রিয়েট করলাম ফর হোয়াট, রুল ক্রিয়েট করলাম হচ্ছে ফর সেটেলমেন্ট অফ AUC। তো সেজন্য কি করলো, স্ট্যাটাসটা চেঞ্জ করে ফেললো যে এটা রুল ক্রিয়েট হয়ে গেছে, এটা এখনই সেটেলমেন্ট হয়ে যাবে, দ্যাটস ওয়াই এটা গ্রিন মার্ক হয়ে গেছে। তাহলে আমার রুল ক্রিয়েট হয়ে গেলে এবার রুলটাকে আমি সেভ করে দেব। ঠিক আছে, এটা এই যে ডিস্ট্রিবিউশন রুল সেভ হয়ে গেল। তার মানে এখন আমি যে নিয়মটা দিয়েছি বা যে লজিকটা দিলাম, সেই লজিক অনুযায়ী এই ডিস্ট্রিবিউশন রুলটা সেভ হয়ে গেছে বা তৈরি হয়ে গেছে। ওকে, তাহলে এখানে কি আসছে, ডিস্ট্রিবিউশন রুল সেভড, ডিস্ট্রিবিউশন রুল সেভড। এরপরে ডিস্ট্রিবিউশন রুল যখন আমার তৈরি হয়ে গেল, এটাকে আমি কি করব, সেটেলমেন্টে যাব। এই যে এখানে সেটেলমেন্ট মাঝখানের, এটা, এটার ফাংশনটা কি আমরা তাহলে এটা দেখে নিই। এখন ধরেন এখন আমি ডিস্ট্রিবিউশন রুল ক্রিয়েট করেছি, বাট এখন পর্যন্ত সেটেলমেন্ট করি নাই বা সেটেলমেন্ট করা হয় নাই। বাট আমার এখানে একটা অসামঞ্জস্যতা দেখা দিয়েছে বা কোনো একটা ভুল হয়েছে, কোনো কিছু একটা নতুন অ্যাড হয়েছে, কোনো কিছু একটা চেঞ্জ করতে হবে। তো এই ধরনের কোনো ইস্যু যদি, সাডেন ইস্যু আমাদেরকে ফেস করতে হয়, তাহলে আমরা চাইলে এই ডিস্ট্রিবিউশন রুলটা ব্রেক করে দিতে পারি, ভেঙে ফেলতে পারি। হাউ, কিভাবে এই ডিস্ট্রিবিউশন রুলটা এখন আমরা ভেঙে ফেলবো সেটাই দেখছি। আবার আগের মতো আমাকে এটাকে সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করে দিয়ে ডিটাচ, দিস ইজ ডিটাচ, ডিটাচ, এরবার সেভ। আমি যে ডিটাচ করছি এটা যদি সেভ না দিই তাহলে এখানে থাকবে না। তাহলে দেখেন কি হলো, আবার এটার স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেল। স্ট্যাটাস কি চেঞ্জ হয়ে কি দাঁড়ালো, এই স্ট্যাটাস এগুলো ওপেন আইটেম হিসেবে রয়ে গেল। তার মানে সেটেলমেন্ট করার আগ পর্যন্ত আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, হ্যাঁ, যদি কোনো কিছু থাকে, তাহলে সেটা আমরা ইয়ে করে নিতে পারবো। ওকে, তাহলে এখন কি করলাম, ডিস্ট্রিবিউশন রুট তো ভেঙে গেল, আবার আমাকে নতুন ডিস্ট্রিবিউশন রুট ক্রিয়েট করতে হবে। এটা আবার আমি এখান থেকেও সিলেক্ট করতে পারি, সিলেক্ট অল, সরি এটা হচ্ছে সিলেক্ট অল, আর এটা হচ্ছে এন্টার, এটা এফএক্স এ রিসিভার 100%। এটা ব্যাকে আসলাম, ব্যাকে এসে এটা সেভ করে দিলাম। তাহলে আবার আমার ডিস্ট্রিবিউশন রুট সেভ হয়ে গেল। এইবার হচ্ছে সেটেলমেন্ট। ঠিক আছে, সেটেলমেন্ট, এই সেটেলমেন্টের এখানে আমরা ক্লিক করলাম। সেটেলমেন্ট কয় হবে, এই যে এই অ্যাসেটটাই সেটেলমেন্ট হবে, যে অ্যাসেটটা হচ্ছে আমাদের আন্ডার কনস্ট্রাকশন অ্যাসেট। এরপরে কোন ডেটে আসলে আমরা সেটেল করব, আমরা এটা 25 তারিখের ডেটে সেটেল করি। দিস ইজ ফেব্রুয়ারি, অ্যাসেট ভ্যালু ডেটে দেবো 25, পোস্টিং ডেটে দেবো 25। তিনটা ডেট আমরা সেম করে দিলাম। হ্যাঁ, অ্যাসেট ভ্যালু ডেট, এটা আমরা সেট করে দিলাম। তো এখানে 25 তারিখ দিলাম অন্য একটা কারণে, যেহেতু আমাদের লাস্ট ট্রানজেকশন আছে 20 তারিখ পর্যন্ত। তার আগে আর একটা জিনিস কনফার্ম করে নেই, 1380,360,3। এখানে সবগুলো ডেটা আসছে কিনা এটা আমাদের ইনশিওর করে নিতে হবে। সেটেলমেন্ট রুল যখন ক্রিয়েট করলাম, আচ্ছা এক নজরে একটু দেখে নিই আমরা, ডিস্ট্রিবিউশন রুল 20,40,000, 20,00,000, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার আমরা কি করতেছি, এটাকে সেটেলমেন্ট করবো। হ্যাঁ, সেটেলমেন্ট, এটা ডেট দিলাম হচ্ছে 25, 25, 25।
টেক্সটে কি লিখবো? AUC সেটেলমেন্ট সেটেলমেন্ট এটা হচ্ছে এ অ্যাসেট থেকে এ অ্যাসেট টু দুটো অ্যাসেটের কোডটা আমরা দিয়ে দিলাম, নতুন অ্যাসেটের কোডটাও দিয়ে দিলাম। যে হচ্ছে আমাদের নতুন অ্যাসেটের কোড। ওকে, তাহলে একটা নোট থাকলো, এখানে রেফারেন্স দিয়ে দিলাম হচ্ছে এস পার ডকুমেন্ট। এই হচ্ছে আমাদের এখানে ইনফরমেশন। এটা আমাদেরকে যেটা করতে হবে, এটা একটা টেস্ট রান বা ট্রায়াল রান দিয়ে দেখাইতে হবে। এখানে হলো এইটা, আর এইখানটা আপনাদের এই যে টেস্ট রান। হ্যাঁ, আগে একটা টেস্ট রান দিয়ে দেখবো যে আসলে এখানে আমরা এটা ঠিকঠাক করতে পারবো কিনা, বা কোথাও কোনো সমস্যা আছে কিনা। তো আগে আমরা টেস্ট রান দিয়ে দেখি, দিস ইজ টেস্ট রান। আচ্ছা, দেখেন টেস্ট রান দিয়ে দেখলে আমরা এটা কি দেখতে পাচ্ছি। টেস্ট রান যদি আমরা দিই তাহলে আমার নতুন এই 3 সিরিজের এই মেশিনটা ক্যাপিটালাইজ হয়ে যাচ্ছে 20,40,000 টাকা। আমাদের অ্যাসেটের ভ্যালু ছিল কত? 20,40,000 টাকা। তাহলে 20,40,000 টাকা কোন কোডে যাচ্ছে? যে সেটেলমেন্ট রিসিভার, দিস ইজ সেটেলমেন্ট রিসিভার 165 3 সিরিজের। আর আমার অ্যাসেট ছিল হচ্ছে, এই যে অ্যাসেটটা হচ্ছে 9 সিরিজের। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আসলে আমরা যদি টেস্ট রান দিয়ে দেখি, টেস্ট রান দিয়ে আমরা চেক করলাম যে না, আসলে এখানে আমাদের কোনো এরর বা কোনো কিছু নাই। তাহলে টেস্ট রান হয়ে যাওয়ার পরে এখন আমরা দেবো হচ্ছে ফাইনাল প্রোডাকশন রান, যেটাকে বলে। এখানে যাব, বা টেস্ট রান তুলে ফেলে দিলাম, টেস্ট রান তুলে দিলাম, তুলে দিয়ে এটাকে আমরা কি করব? এক্সিকিউট করব। ব্যাস, দেখেন এই যে এক্সিকিউট করার সাথে এটা একটা ডকুমেন্ট কিন্তু, এটা অ্যাসেট ট্রানজাকশন পোস্টেড উইথ ডকুমেন্ট নাম্বার 152, ডকুমেন্ট নাম্বার 152। তাহলে এটা কিন্তু পোস্টিং হয়ে গেল। এই হচ্ছে আমাদের নতুন অ্যাসেট। আমরা যদি লাইন আইটেম দেখি, এই হচ্ছে দুইটা লাইন আইটেম, একটা ডেবিট লাইন আইটেম, একটা ক্রেডিট লাইন আইটেম। এই যে অ্যাসেট ডেবিট ক্রেডিট 75, অর্থাৎ এই যে 9 সিরিজের অ্যাসেটটা ক্রেডিট হলো, আর এই যে 3 সিরিজের অ্যাসেটটা ডেবিট হয়ে গেল। ওকে, তাহলে AUC যে সেটেলমেন্ট, এটা কি আপনাদের বুঝতে কোনো অসুবিধা আছে? এটা এইখানে আমরা এবার দেখেন, এই যে একটা রেজিস্টার আমরা দেখছিলাম না, এই রেজিস্টার হচ্ছে এই 9 সিরিজের। এইবারটা এটাকে থাকবে। এখন যদি আমরা রিফ্রেশ দেই তাহলে দেখবেন যে এখানে আর কিচ্ছু থাকছে না, সব ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কারণ এই অ্যাসেটটা ফুলি সেটেল হয়ে গেছে। একটু রিফ্রেশ দিলাম, দেখেন এখানে আর কোনো টাকা পাবেন না আপনি, এখানে আর কোনো টাকা পাবেন না, বাট এই মাস্টার ডাটাটা পাবেন, এখানে আর কিছু পাবেন না। ঠিক আছে, কিচ্ছু পাবেন না। তাহলে এই জিনিসগুলা এবার আমরা এখানে দেখি যে আমার ট্রানজেকশন গুলো সেটেল হলো কিভাবে। ট্রানজেকশনের নিচে 25 তারিখে এসে সমস্ত যে ডেটা আছে সেই ডেটার যোগফল 20,40,000 টাকা। 20,40,000 টাকা নতুন আর একটা অ্যাসেটে ক্যাপিটালাইজ হয়েছে, এবং এখানে আমাদের ট্রানজেকশন টাইপ নেম যেটা আছে, নেম অনুযায়ী এটা কি চলে আসছে? রিটায়ারমেন্ট ট্রান্সফার অফ কারেন্ট ইয়ার অ্যাকুইজিশন। ওকে, ফ্যাক্টরি কারেন্ট ইয়ার অ্যাকুইজিশন, AUC লাইন আইটেম সেটেলমেন্ট। ঠিক আছে, অ্যাকুইজিশন ফর AUC লাইন আইটেম সেটেলমেন্ট। তাহলে এইটা মাইনাস হয়ে প্লাস মাইনাস এটা 0 হয়ে গেছে। এখন যদি আমরা দেখি যে আসলে আমাদের নতুন যে অ্যাসেটটা আমরা
ক্যাপিটালাইজ করলাম, তাহলে এখানে আমরা পেলাম যে আমার এটা সেটেলমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা নিয়ে আসলে আমাদের আর কিছু নাই, এটা ভ্যানিশ। বাট নতুন যে অ্যাসেটটা তৈরি হয়েছে সেটা আমাদের পলিসিগত কোনো সমস্যা আছে কিনা, বা সেটা আমরা দেখবো এবার, যে সেই অ্যাসেটটা ঠিকঠাক ক্যাপিটালাইজ হলো কিনা। নতুন অ্যাসেটের কোডটা হচ্ছে 310। আচ্ছা, এটা হচ্ছে 310000165, 00165। ওকে, এবার এটা দেখেন, এই যে নতুন এটা, এই অ্যাসেটটা ক্যাপিটালাইজ হয়ে গেছে। আর এই অ্যাসেটটা যখন ক্যাপিটালাইজ হয়ে গেছে তার সাথে এইখানটা আমরা দেখি নিচে, এখানে দেখেন এই ভ্যালু ডেট হচ্ছে 25 তারিখে আমরা যে ট্রানজেকশন করেছি, অ্যাকোয়ারিং ট্রান্সফার অফ কারেন্ট ইয়ার অ্যাকুইজিশন ফ্রম এউসি। এই হচ্ছে এক 20,40,000 টাকার একটা ট্রানজেকশন। আর এইখানে এই পর্যন্ত যত ডেপ্রিসিয়েশন আসবে সেটা হচ্ছে আপনার 5 মাস। কিভাবে 5 মাস হলো? ফেব্রুয়ারি মাসটা ডেপ্রিসিয়েশন হচ্ছে না, মার্চ, এপ্রিল, মে, জুন, 4 মাস, ঠিক আছে? 4 মাসে এখানে ডেপ্রিসিয়েশন চার্জ করা আছে, যেটা অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন থাকাকালীন অবস্থায় বা থাকা অবস্থায় কিন্তু আমরা দেখি না। এখানে 56,666 টাকার একটা ডেপ্রিসিয়েশন আছে। তো আমরা এইখানে যখন এইসি রেজিস্টার দেখছিলাম একটা আন্ডার কনস্ট্রাকশনের অ্যাসেট, তখন কিন্তু ডেপ্রিসিয়েশনটা ছিল না। তাহলে পোস্টেড ভ্যালু এখানে দেখেন, আমরা অবশ্যই মার্চ থেকে শুরু হবে ডেপ্রিসিয়েশন। এই হচ্ছে 9 নাম্বার পিরিয়ড থেকে। কেন? এই অ্যাসেটের একুইজিশনটা হয়েছে 25 ফেব্রুয়ারি, এই জন্য ও ফেব্রুয়ারি মাস ক্যাপচার করে নাই, ও মার্চ মাস থেকে এটা ক্যাপচার করছে। এবার কম্প্যারিজন আমরা এটা দেখেছি, এখানে কত সালে কি হবে না হবে, প্যারামিটার কি আছে না না আছে। ওকে, তাহলে অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশনের যে সেটেলমেন্ট, এই সেটেলমেন্ট প্রসেসটা কি আপনারা পারবেন, না আমার আর একটা দেখানো লাগবে? কেউ একজন তো কথা বলতে হবে। আর আরেকটা দেখালে ভালো হয়। আচ্ছা, অ্যাসেটের যদিও আরো অনেকগুলো পার্ট আছে, তারপরে দেখাচ্ছি আমি। আচ্ছা, আর একটা আমি শুধু দেখাই, স্ক্রিনশট আর দেওয়ার দরকার নেই। S01 মাস্টার ডাটা ক্রিয়েট করতেছি আমরা। এখানে ক্লাস হবে 9 1 9 1 কি? 9 1টা কি জিনিস? 9 1টা হচ্ছে আমাদের আন্ডার কনস্ট্রাকশনের অ্যাসেট। একটা চেঞ্জ করে দিলাম।
মাস্টার ডেটা ক্রিয়েট করা শেষ, এই কোডটা লাগবে। এবার ট্রানজেকশন করতে হবে এই মাস্টার ডেটা এগেইনস্টে। এটা আমরা একটু ভিন্ন ভিন্ন ডেটে আবার করি ট্রানজেকশন। লেটস সে 10 তারিখ করলাম। অ্যাসেট ডেবিট হবে 70, 70 ডেবিট হবে কোন অ্যাসেটটা? 219, 218 ছিল আগেরটা। আর এই ক্ষেত্রে স্যার আমরা ওই পিআরপিওটা আর কি স্কিপ করে গেলাম, দেখতে স্যার, ডাইরেক্ট ট্রানজাকশনে চলে গেছি। তার জন্য স্কিপ করে গেলাম। সিআরপিও জি আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। জি স্যার, বুঝতে পারছি একই, স্যার। ঠিক আছে। জি জি। ভেন্ডর ক্রেডিট হবে। ভেন্ডর, কোম্পানি স্মার্ট টেকনোলজি। আমরা একটা কলাম হচ্ছে কোন তারিখের ডেটে, 10 তারিখ বা 9 তারিখের ডেটে, 9 তারিখের ডেটে, 10 তারিখের ডেটে একটা ট্রানজাকশন করলাম। আরো একটা ট্রানজাকশন করতে চাই, এটা হচ্ছে ধরেন 20 তারিখে। রেফারেন্স, কিছু একটা রেফারেন্স থাকবে, আমরা এটা চেঞ্জ করে দেই। গ্যাস জেনারেটরের, গ্যাস জেনারেটর ইনস্টলেশন, ইনস্টলেশন এটাও আমার 70-তে যাবে। এই হচ্ছে আমাদের 219 অ্যাসেট কোড। ট্রানজাকশন টাইপ শুধুমাত্র অ্যাসেটের লাইন আইটেমে দিতে হবে। আচ্ছা, এখানে সেট আপ ইনস্টলেশন কস্ট এটা দিয়ে দিলাম। এবার ক্রেডিট কে আসবে। আচ্ছা, ক্রেডিট একই লোকটা দিয়ে দেই, স্টার। এবার আমরা আরো একটা পোস্ট করে দিলাম। ফাইনালি আমরা আর একটা ডেটে যাব, ডেট সে 26 তারিখ। রেফারেন্স কিছু একটা দিয়ে দিই, চেঞ্জ করে দিতে হবে, নাহলে আবার আটকা দিতে পারে। ক্যাশ জেনারেশন ইনস্টলেশন গেল। এবার করেন ট্রায়াল প্রোডাকশন বা কমিশনিং।
দেন যা হচ্ছে, এটা হচ্ছে 70, সেকশন টাইপ 100, এটা দিলাম হচ্ছে কত টাকা, টাকা দিনে, এটা ধরেন আরো দিলাম 1 লাখ, এটা দিয়ে দিলাম। এবার ভেন্ডরের একটা ইনভয়েস দিয়ে দিব। ভেন্ডর কি হলো? আচ্ছা, এই ভেন্ডর তো এই কোম্পানিতে নাই। আচ্ছা, তাহলে এখানে আমাদের মোটামুটি কয়টা লাইন হলো? এই একটা লাইন, দুটা লাইন, একটা ইনভয়েস, একটা আইটেম ডকুমেন্ট কি আছে, এই হচ্ছে আমাদের ভেন্ডর ক্রেডিট হলো, আর অ্যাসেট ডেবিট হয়ে গেল। এখন যেটা আমাদেরকে করতে হবে, এইটাকে পোস্ট করে দেওয়া। পোস্ট করে দিয়ে এখন আমরা দেখতেছি যে এখানে মোটামুটি একটা 219 অ্যাসেট নাম্বার হচ্ছে 219। এখন পর্যন্ত আমরা দেখছি কয়টা ট্রানজাকশন হয়েছে, একটা, দুইটা, তিনটা। এই তিনটা ট্রানজাকশনটাকে আমরা এখন সেটেলমেন্টে নিয়ে যাবো। আচ্ছা, এটা ক্যাপিটালাইজ হয়ে গেছে, এটা আমার অ্যাসেটের ভ্যালুও দেখেন আপডেট হয়ে গেছে। এখানে আর কিছুই পাবো না, কারণ এখানে আন্ডার কনস্ট্রাকশন অ্যাসেট ডেপ্রিসিয়েশন করা হয় না। দ্যাটস এখানে ডেপ্রিসিয়েশন বা অন্য কোনো চেঞ্জেস নাই। এবার আমরা কি করলাম, ভিন্ন ভিন্ন ডেটে এটার অ্যাকুইজিশনটা করলাম এই অ্যাসেটের। এখন এই অ্যাসেটের যে অ্যাকুইজিশনটা করলাম, সেটা আমরা সেটেলমেন্টের মাধ্যমে দেখব। আন্ডার কনস্ট্রাকশনের অ্যাসেট আমাদের কি হয়েছে, এটা তৈরি হয়ে গেছে। তো এটা এখন সেটেলমেন্ট। আচ্ছা, এটা তো কই গেছে ভাই? আচ্ছা, এখন আমরা ডিস্ট্রিবিউশনে যাই, সেটেলমেন্টে যাই। এটা কয়েন পোস্ট হয়ে গেছে, এটা এবার ডিস্ট্রিবিউশনে গিয়ে প্রথম স্টেপ হচ্ছে সেটেলমেন্ট রুল, আগের মতো। আচ্ছা, এটা আমি না লিখি, সেটেলমেন্ট রুল তৈরি করতে হবে। এটা হচ্ছে এইখানটায় আগে একটা ডিস্ট্রিবিউশন সেটেলমেন্ট রুল তৈরি করতে হবে, দেন এটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। এই এবার আমরা কি করব, একটা ডিস্ট্রিবিউশন রুল তৈরি করব। কার রুল তৈরি করব? যে অ্যাসেটটা আমরা আন্ডার কনস্ট্রাকশন আছে, সেই অ্যাসেটের লাইন আইটেম গুলা বা টোটাল ভ্যালু গুলা কিভাবে অন্য অন্য অ্যাসেটে কি হবে
শিফট হয়ে যাবে। ওকে, তো এখানে একটা জিনিস যেটা বাদ পড়ে গেছে, তো নতুন যে অ্যাসেটে কনভার্ট হবে, হ্যাঁ, এটা আমাদের প্রথম কাজটা করতে হবে হলো এটা, যে তাহলে আমরা স্টেপ গুলো দেখাইছিলাম, এএফসি সেটেলমেন্টের ইস্যু। সেটেলমেন্ট রুট কিভাবে তৈরি করব? ট্রানজাকশন কোড খুবই সহজ। সেটেলমেন্ট তৈরি করার আগে আমাদের কাজটা করে নিতে হবে, সেটা হচ্ছে নতুন অ্যাসেট তৈরি করে নিতে হবে। এটার আগে নতুন আর একটা অ্যাসেট মাস্টার ডাটা তৈরি করে নিতে হবে। এখানটাতে গিয়ে S01, এটা হবে 3D1 সিরিজের। এটার নাম, এটা ছিল, আচ্ছা, এটার নাম গেল, কোয়ান্টিটি গেল, ইউনিট অফ মেজার গেল, ঠিক আছে, টাইম ডিপেন্ডেন্ট গেল, প্লান্ট গেল, রুম গেল, অরিজিন, নিউ ম্যানুফ্যাকচারিং, সবই চায়না। এটা আমরা কি করতেছি, গ্যাস জেনারেটর। এটার ইউজফুল লাইফ হবে 15 ইয়ার্স। সেভ। তাহলে আমার নতুন অ্যাসেটের মাস্টার ডাটা আমরা পেয়ে গেলাম 166। নতুন যে অ্যাসেট, এই অ্যাসেটের মাস্টার ডাটা পেয়ে গেলাম। এখন এটাকে অ্যাকুইজিশন করতে হবে। তো এই সিডাব্লিউআইপি বা আন্ডার কনস্ট্রাকশন অ্যাসেটের অ্যাকুইজিশন করতে হলে আমাকে প্রথম কি করতে হবে, একটা ডিস্ট্রিবিউশন রুল তৈরি করতে হবে। ডিস্ট্রিবিউশন রুল তৈরি করতে হলে আমাদের যেতে হবে এইখানটায়। আচ্ছা, এআই এবি হচ্ছে আমাদের ট্রানজাকশন কোড। এখানে আমাদের অ্যাসেট কোডটা দিতে হবে, যে অ্যাসেটটাকে আমরা ডেপ্রিসিয়েটেড করব, ইস ওয়ান। ডেপ্রিসিয়েটেড তো না, এটা আমরা এইটাকে আহ বলে সেটেল করে ফেলবো। হ্যাঁ, এইটাকে আমি এক্সিকিউট করলাম। এই যে তিনটা লাইন আইটেম, আমার 50 লাখ টাকা, 51 লাখ টাকার মতো এটা ট্রানজেকশন হয়েছে। এটা সিলেক্ট করলাম, এটা এন্টার দিলাম, এটা এফএক্স এ দিলাম, সার্ভিস রিসিভার, হু ইজ রিসিভ দ্য সার্ভিস, নতুন যে ভেন্ডরটা করলাম এইটা। পার্সেন্টেজ আমরা কম বেশি করতে পারবো, আমি 100% দিয়ে দেখাচ্ছি। এইটা বসানোর পরে আমরা এটাকে কি করব, ব্যাকে চলে যাব। দেখেন এটা গ্রিন কালার হয়ে গেছে। হ্যাঁ, আর ডিটাচের প্রসেসটা আমি যদি দেখাই, এটা সেভ করলাম। সেভ করে আবার কি হলো, এই যে ডিস্ট্রিবিউশন রুল সেভ, ডিস্ট্রিবিউশন রুল সেভ, অর্থাৎ ডিস্ট্রিবিউশন রুলটা আমরা সেভ করে ফেলেছি। ওকে, এরপরে আসে, তো এইটার এই অবস্থায় থাকা, অর্থাৎ এই সেটেলমেন্ট করার আগ পর্যন্ত আমরা কি করতে পারি, এটা যে কোনো সময় যে কোনো নিয়ম পরিবর্তন করতে পারি। হুম, এবং নিয়মটা কি, এটা ধরে আমি ডিটেস্ট করে দিলাম, ব্যাস শেষ, আবার সেভ করে দিলাম, তাহলে আমার এখন কোনো রুলস থাকলো না। আবার এটাকে আমি সিলেক্ট করলাম, এবার এন্টার। এখানে যে কিছু কথা বলি, একই সাথে অর্থাৎ অনেকগুলো অ্যাসেটের ক্যাপিটালাইজেশনের যদি ইস্যু থাকে,
অর্থাৎ একটা অ্যাসেট ভেঙে, অর্থাৎ যে অ্যাসেটটাকে আমি কি করতেছি পুরোপুরি অফসেট করে নতুন একটা অ্যাসেট করতেছি। এখন দেখা যাচ্ছে একটা না, নতুন আরো 2, 3টা, 5টা, 100টা হতে পারে, যত সংখ্যায় হোক না কেন। তখন শুধু ক্যাটেগরিটা চেঞ্জ হবে, হোয়াট ইজ দিস, দিস ইজ এফএক্স, আর এই হচ্ছে রিসিভার। তো রিসিভার, আমার নতুন রিসিভার কি আসলো, সেটেলমেন্ট রিসিভার, এটা। ওকে, এটা হচ্ছে 166, 166 করতে আসলো না, 67 হবে। 66 কোথায়, 66, সমস্যা নেই, 100%। এটা হচ্ছে আমার রুল ক্রিয়েট হলো যে এই যে অ্যাসেট, দিস অ্যাসেট, এই গ্যাস জেনারেটর যেটা আন্ডার কনস্ট্রাকশনে ছিল, এখন সেটা কি হয়ে যাচ্ছে, স্ক্র্যাপিং হয়ে সেটা এখন কোথায় যাচ্ছে, অর্থাৎ এই জিনিসটা থাকতেছে না, এটা কনভার্ট হয়ে যাচ্ছে নতুন এই অ্যাসেটে। এই হচ্ছে অ্যাসেট। এটাকে আমরা ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে এবার সিলেক্ট করলাম, সেটেলমেন্টে গেলাম। আচ্ছা, এটা সেভ করতে হবে। আচ্ছা, সেভ না না করে আমরা হচ্ছে অটোমেটিক সেভ হয়ে গেছে। সেটেলমেন্ট রুল, এটার মধ্যে আমাদের প্রথমে হচ্ছে ডকুমেন্ট ডেট। তো যেহেতু আমরা 25 ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাকুইজিশন করেছি, ধরেন আমি মাস্টের লাস্টের দিন করলাম 28 ফেব্রুয়ারি, এটাও আমার 28 ফেব্রুয়ারি হবে, যেহেতু এটা অ্যাসেট ভ্যালু ডেটটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এরপরে এটা দিলাম টেক্সটের মধ্যে গিয়ে 218 পরে হচ্ছে 219, এই 19 নাম্বারটা সেটেল হয়ে যাইতেছে নতুন করে একটা, এটা 166। ওকে, এরপরে রেফারেন্স দিয়ে দিলাম, একটা রেফারেন্স দিয়ে দিলাম, একবার অ্যাপ্রুভাল বা এক্সপার্ট ডকুমেন্ট, যাই হোক। এইটুকু পর্যন্ত মনে হয় আপনাদের ক্লিয়ার। এইটুকু পর্যন্ত না, এখন যদি আবার নতুন করে রিক্যাপ করাতেছি, পুরোটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এটার মধ্যে এখন আমরা একটু টেস্ট রান করে দেখবো, অথবা আপনি চাইলে লাইন আইটেম দেখতে পারেন, অ্যাসেট লাইন এটা দেখতে পারেন। আচ্ছা, টেস্ট রান এটা দেখা যাবে না, অ্যাসেট হ্যাড নন আইটেম টু সেটেল। আচ্ছা, আমরা আগে এটা দেখে নিই। 219 কি অ্যাসেট নাম্বার? ঠিক তো, asset has no line limit to attribute, অ্যাসেটের কোনো ইয়ে নাই, এটা এক্সিকিউট করে দিয়ে কি হচ্ছে, অ্যাসেট হ্যাজ নো লাইন। এআই এবি, এটা গেল, এটাকে সেভ করি নাই মনে হয় আমরা। এন্টার, এফএক্স, রিসিভার হচ্ছে 166। ওকে, এবার এটাকে আমরা ব্যাকে যাব, ব্যাকে গিয়ে এটাকে সিলেক্ট করে আগে সেভ করে নেবো, সেভ, আগের বার সেভ করতে মনে নাই। এরপরে এটাকে সেটেলমেন্টে যাব, এই সেটেলমেন্টের এটা আসলো 28 তারিখ, 28 তারিখ, 19। আচ্ছা, এখন হচ্ছে কোন অ্যাসেট থেকে 219 থেকে কনভার্ট হইতেছে 166-তে, আমরা কি কোথাও ভুল করতেছি? এটাকে একটু যদি লাইন আইটেম দেখাই, এই হচ্ছে আমাদের লাইন আইটেম,
এই একটা অ্যাসেট ডেবিট হবে, অর্থাৎ এই ডেবিট না ক্রেডিট হবে, যে 75 যেটা আছে এই যে 9 সিরিজে, এটা ক্রেডিট হবে আর এটা হচ্ছে ডেবিট। এটা কি কি ট্রানজাকশন আছে সেটা আমরা দেখে নিলাম। এবার টেস্ট রান দিয়ে আমরা একটু দেখি কি আসে। টেস্ট রান দিয়ে একই আসে 50 লাখ টাকা, এটা সেটেলমেন্ট। এই অ্যাসেটে 50 লাখ টাকা এই রেজিস্টারে আসে পড়বে যদি আমরা এটা ফাইনালি এক্সিকিউট করি। এরপরে টেস্ট রানটা তুলে দিলাম, ডাইরেক্ট সব ঠিক আছে, রেফারেন্স দিলাম, এবার হচ্ছে এক্সিকিউট করে দিলাম, শেষ। তো এক্সিকিউট করে দিলে এখন কিন্তু আপনার অ্যাসেটের কি কন্ডিশন সেটা আমরা একটু দেখবো। একটা হচ্ছে এই অ্যাসেট যেটা, এটা ছিল 219 নাম্বার, এটা এখন পর্যন্ত দেখেন ভ্যালু ক্যারি করে বসে আছে, বাট এটা তো থাকার কথা না। এই ফ্রেশ দিলাম, এই এটা পুরোটাই সেটেল হয়ে যাবে। তার মানে এই অ্যাসেটের মাস্টার ডেটাটাই শুধু থাকবে, বা রেজিস্টারের মধ্যে যে যে ইনফরমেশন সেগুলাই থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি নতুন যে অ্যাসেটটা আমরা ক্রিয়েট করলাম সেটাকে আমরা কনভার্ট করি, সেটাকে যদি 166 দেই এখানে, দেখেন কি আসে। 166 দিলে কিন্তু এই যে অ্যাকুইজিশন ফ্রম কারেন্ট ইয়ার, এখানে 1,11,331 টাকা ডেপ্রিসিয়েশন আছে, এটা ইয়ারলি প্যারামিটার। প্ল্যান ভ্যালু যেটা আছে এটা এই অনুযায়ী হবে। পোস্টেড ভ্যালু প্রত্যেক মাসে আমাদের এই 27,832 টাকা করে হচ্ছে ইএমআই যাবে, মানে ডিপ্রিসিয়েশন মান্থলি পোস্টিং হবে। এবার এটাকে আমরা টেস্ট রান তুলে দিলাম, ঠিক আছে। টেস্ট রান তুলে দিয়ে আমরা এটাকে ফাইনালি এটাকে অ্যাকুইজিশন করতেছি। এক্সিকিউশন line item is processed for line item settlement is not possible for asset এত এটা তো হবে আসলে 9 on 6, হ্যাঁ এটা আমরা তখন সেটেলমেন্ট উল্টো বানালাম কয়, ডিসপ্লে 219, এটা তো 50 লাখ। আচ্ছা, এটা অলরেডি সেটেল সেটেল হয়ে নতুন অ্যাসেট হয়ে গেছে। নতুন অ্যাসেটের কোড কত হবে? 166, অ্যাসেট ভ্যালু ডেট। এই যে নতুন অ্যাসেট, এইটা ছিলাম আমরা এই প্যারামিটার বা যা যা দেখার দরকার সেটা। তো এটা হচ্ছে আসলে আমাদের সেটেলমেন্ট, অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন। এই আন্ডার কনস্ট্রাকশনের অ্যাসেট গুলো আমরা কিভাবে আন্ডার কনস্ট্রাকশনে বুক থাকবে এবং অ্যাসেট গুলো ফাইনালি কিভাবে সেট আমরা করব। ওকে, ফাইনালি সমস্ত সেটেলমেন্ট গুলো কিভাবে করব সেই প্রসেসটা আমরা দেখলাম। Okay, এরপরে আজকে আর একটা জিনিস একটু দেখাবো, তাহলে আজকে সেশন শেষ। সেটা হচ্ছে অ্যাসেটের ডেপ্রিসিয়েশন কিভাবে পোস্ট করে। ওকে, অ্যাসেটের ডেপ্রিসিয়েশন পোস্ট করে কিভাবে।
এখানে ট্রানজেকশন কোডটা হচ্ছে আমাদের এএফ এবি, ট্রানজেকশন কোডটা হচ্ছে এএফ এবি। এটা কোথায় আছে? অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ফিক্সড অ্যাসেট, পোস্টিং, ডেপ্রিসিয়েশন, রিটায়ারমেন্ট ট্রান্সফার, অ্যাসেট, পিরিয়ডিক প্রসেসিং, ডেপ্রিসিয়েশন রান। ঠিক আছে, পিরিয়ডিক প্রসেসিং, তার মধ্যে আছে ডেপ্রিসিয়েশন রান। এই হচ্ছে এটা। তাহলে আমরা অ্যাসেটের মধ্যে গেলাম, গিয়ে আমরা ডেপ্রিসিয়েশন রান পাবো হচ্ছে এটা। ওকে, আমার ট্রানজেকশন কোডটা একটু ফলো করে, এ এফ এ বি। এরপরে এই হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন রানের ইনিশিয়াল স্ক্রিন। এখানে কোম্পানি কোড, এখানে ফিসক্যাল ইয়ার, আর এখানে পিরিয়ড পোস্টিং, যেটা পোস্টিং পিরিয়ডটা দিতে হবে। তার আগে আমাদের দেখতে হবে যে এই কোম্পানির আমরা আসলে লাস্ট কোন মাস পর্যন্ত ডেপ্রিসিয়েশন করে আসছি। ঠিক আছে, পিছনের কোন ডেট পর্যন্ত আমরা ডেপ্রিসিয়েশন করে আসছি তখন থেকে শুরু করতে হবে। আপনার মাঝখানে কোনো গ্যাপ দিয়ে আবার নতুন করে ডেপ্রিসিয়েশন রান করবেন এই ধরনের কোনো সুযোগ নাই। হ্যাঁ, তাহলে আমরা অবশ্য দেখবো যে এটা ইরোর দেবে, তাহলে আমরা এটা দেখে নেব। পোস্টিং পিরিয়ড এখন হলো 2026 ফিসক্যাল ইয়ারের 7 নাম্বার পিরিয়ড। আমি 7 দিয়ে শুরু করি। তারপরে এখানে দেখেন রিজন ফর পোস্টিং, প্ল্যান, পোস্টিং রান, রিপিট, রিস্টার্ট, আনপ্ল্যান। তো আমাদের যেহেতু সবকিছু প্ল্যান মাফিক আছে, সেই জন্য আমরা প্ল্যান পোস্টিং রানই থাকবে। রিপিট রান করা যায়, রিস্টার্ট করা যায়, আর একটা হচ্ছে আনপ্ল্যান পোস্টিং রান। তো এগুলো আসলে অনেক কনসিকুয়েন্স আছে, দ্যাটস ওয়াই আমরা স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে প্ল্যান পোস্টিং রান অ্যাজ পার আওয়ার মাস্টার ডাটা যে ক্রিয়েট করেছি, অ্যাকুইজিশন যখন করেছি সেই প্ল্যান অনুযায়ী। এরপরে ফার্দার অপশনে আমরা এখানে লিস্ট অ্যাসেট দিব, ইরোর অ্যানালাইসিস দিব। ঠিক আছে, ইরোর অ্যানালাইসিস, আর কিছু দিব না। এইটা, 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 এই দুটা। তাহলে ভুলটা, ইরোর অ্যানালাইসিসটা যদি আমরা দিই, তাহলে কোথাও কোনো ভুল হচ্ছে কিনা সেই ভুলটা সংশোধন করা সম্ভব। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন এখানে কোনো কিছু নাই, এখানে একটা মেসেজ আসে, ইউ ক্যান অনলি পোস্ট ইন নিউ ইয়ার আফটার ক্লোজিং দ্য প্রিভিয়াস ইয়ার। দ্যাট মিনস প্রিভিয়াস ইয়ারটাই ক্লোজ হয় 2025, এটার কোন পর্যন্ত ক্লোজ হয়েছে আগে দেখে আসি। আচ্ছা, 7 অলরেডি পোস্টেড, আমরা এখানে 9 দিই, দেখি কতটুকু পোস্টিং হয়েছে। 9 অলরেডি পোস্টেড, আমরা দিই হচ্ছে 11, 11 অলরেডি পোস্টেড। 26-এর কোনটা পোস্ট হয়েছে কিনা, 12, আচ্ছা 12 হচ্ছে এই পিরিয়ড। আচ্ছা, পিরিয়ড ওপেন নাই, এরকম একটা এরর আসছে, তাহলে আমাদের পিরিয়ড ওপেনটা করে নিতে হবে। এখানে শুধু 26 পিরিয়ডটা ওপেন আছে, 26, 7টা, 25টা নাই, 25। ওকে, পিরিয়ড ওপেন করলাম, আমরা আবার যাই,
আচ্ছা, এইবার একটু মনোযোগ সহকারে দেখেন। আমরা এখানে ডেট বসাইছি, দেখলাম যে 2025 সালের এই 12তম পিরিয়ডে ডেপ্রিসিয়েশন রান করা হয় না। দ্যাটস ওয়াই আমরা রানিং মাসে ডেপ্রিসিয়েশন রান করতে গেছি, এটা আটকায় নাই। তবে এতে করে আপনাদের একটা পজিটিভ হলো, আপনারা 6 জন এই কাজটা করতে পারবেন। কোন 6 জন? যে 6 জন অলরেডি ভাগ্যবান, সেটা 6 জন বলতে ধরেন আমি তো এই ডিসেম্বর 2025 ফিসকাল ইয়ারের 12টা করতেছি, তাহলে 2026 ফিসকাল ইয়ার, 26 ফিসকাল ইয়ার হচ্ছে 7 মাস, অর্থাৎ 6 মাস অলরেডি ডান। তাহলে 6 মাসের মানে 6 জন, প্রত্যেক মাসে একজন করে, কারণ একই ডেপ্রিসিয়েশন তো আপনি 2 জনে পোস্ট করার কোনো সুযোগ নেই। তার মানে এর ভিতরে যারাই আছেন 6 জন এই স্কোপটা পাবেন। অর্থাৎ কেউ একজন জুলাইতে করবেন, কেউ একজন জানুয়ারি ইয়ারতে করবেন, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এবার ডিসেম্বর পর্যন্ত, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি ডেপ্রিসিয়েশনটা 6 জনে পোস্ট করতে পারবেন। আর আমি যেহেতু 25 সালটা ক্লোজ করে দিয়ে যাচ্ছি, এখন হচ্ছে এটা, এবার এইগুলো দেওয়ার পরে এই যে ইরর অ্যানালাইসিস দিলাম না, আপনারা এই ইরর অ্যানালাইসিসটা ফলো করবেন যে ইরর অ্যানালাইসিসটা কি আসে। এটা একটা আসবে, পপ আপ মেসেজ আসবে যে আমার এটা আসলে আমাদেরকে ইয়েস দিতে হবে, কি আছে, অনলাইন প্রসেসিং ইজ লিমিটেড এত এত অ্যাপ্রক্স, আপনার ডু ইউ কন্টিনিউ প্রসেসিং এ নিয়ে আমরা ইয়েস দেবো, নাহলে আমরা আর আগাইতে পারবো না। ঠিক আছে, এটাকে ইয়েস দিলাম। এখন দেখেন এখানে ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই। এখানে ইরর অ্যানালাইসিস ওয়াজ ইন্ডেড, নো ডকুমেন্ট ওয়ার ক্রিয়েটেড, এটা আছে। এইখানটা আছে দেখবেন অলওয়েজ, এই যে ডান পাশে, এখানে আমরা সবসময় ইরর অ্যানালাইসিস করি যে এখানে কি ইরর লিস্টে কোনো কিছু আছে কিনা, থাকলে সেটা কি জিনিস, এই হচ্ছে ইরর লিস্ট। এই ইরর লিস্টে গিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এখানে যদি সমস্যা থাকে তো কি সমস্যা, তার সমাধান এখানে আছে। দেখেন নো ইরর, তাহলে নো ইরর যখনই থাকবে তার মানে আমার এই ডেপ্রিসিয়েশন রান করতে কোনো অসুবিধা হবে না বা হওয়ার কথা নয়। ঠিক আছে, এবার আমরা এখান থেকে ব্যাকে যাব, তাহলে ব্যাক, এখান থেকে আমরা কি বুঝলাম, এখান থেকে আমরা বুঝলাম যে আমরা টেস্ট রান, ডেপ্রিসিয়েশন রান করার আগে অবশ্যই টেস্ট রান করে দেখবো যে এখানে কোনো ইরর আছে কিনা। ওকে, এই হচ্ছে অবস্থা। এরপরে আমরা চলে যাই, এই যা কিছু আছে সব ঠিক থাকবে, শুধু এই এই টেস্ট রানটা উঠে যাবে। হ্যাঁ, ইরর অ্যানালাইসিস, টেস্ট রান, ইরর অ্যানালাইসিস থাকবে না, এই টেস্ট রান, এর নিচের কলামে আর কিছু থাকবে না। তাইলে এখন আমরা কি করব, যে আর ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে আমাদের কিন্তু এই একটা অ্যাসেট ডেপ্রিসিয়েশন করবো আর একটা করবো না, এরকম ব্যাপার না। এখানে এখানে পিরিয়ড, দ্যাট মিনস 12 নম্বর পিরিয়ড, ওই 12 নম্বর পিরিয়ড অর্থাৎ জুন মাসে যা আছে সব অ্যাসেটই কিন্তু ডেপ্রিসিয়েশনের আওতায় এসে পড়বে। তাহলে এই টেস্ট রান আর ইরর অ্যানালাইসিস এটাকে আমরা যদি তুলে দিয়ে এই ডেপ্রিসিয়েশনটা মনে রাখবেন যে একমাত্র ডেপ্রিসিয়েশন, এটা কখনোই ডিরেক্ট করা যায় না, পোস্ট করা যায় না। এটাকে হচ্ছে একটা হচ্ছে ফোরগ্রাউন্ড, ঠিক আছে, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এইখানে গিয়ে আমরা যে এক্সিকিউটিং ব্যাকগ্রাউন্ড, এটা একটু খেয়াল রাখবেন। প্রোগ্রামে গিয়ে এক্সিকিউটিভ উইথ ব্যাকগ্রাউন্ড, দ্যাট মিনস এই ডেপ্রিসিয়েশনের প্রসেসটা ব্যাকগ্রাউন্ডে সম্পন্ন হবে, ফোরগ্রাউন্ডে না। এখানে মানে এখানে ডিরেক্ট এক্সিকিউট দিতে পারবো না, কারণ এই জিনিসটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমার এই কাজটা সম্পন্ন হবে। দেখেন আমি দিতে পারছি এখানে, দেখেন দিস প্রসেসিং ক্যান অনলি বি ক্যারিড আউট অ্যাজ ব্যাকগ্রাউন্ড প্রসেসিং। ওকে, এটা মনে রাখতে হবে। তাহলে এখন আমি যেটা করব, প্রোগ্রামে গিয়ে এক্সিকিউট ইন ব্যাকগ্রাউন্ড, তারপরে এইটা ডিভাইস নেম, তো এখানে আমরা কি করতেছি, প্রিন্ট ইমিডিয়েট, এখানে আমরা টিক মেরে দেবো। টিক মারলে এইখানটা আসবে, দেখেন ইমিডিয়েট, ডেট, আফটার জব, আফটার ইভেন্ট, অনেক কিছু আছে। প্রথম আমরা ইমিডিয়েট এর ব্যাপারটা যদি একটু বলার চেষ্টা করি, ইমিডিয়েটে কি হচ্ছে, অর্থাৎ আমরা এখনই ডেপ্রিসিয়েশন চার্জ করে দিব। তারপর আছে ডেট টাইম,
আমরা যদি চাই যে একটা নির্দিষ্ট সার্টেন ডেট এবং টাইম ফিক্সড করে দেব, সিস্টেম অটোমেটিক্যালি সেই ডেট অনুযায়ী ডেপ্রিসিয়েশন পোস্ট করে দেবে। এটা কখন হয়? দেখা যাচ্ছে আপনি মান্থ ক্লোজিং এর সময় আপনি স্টেশনে থাকতেছেন না, আপনি ট্রাভেলিং এ আছেন অথবা অন্য কোনো জায়গায় আছেন যেখান থেকে আপনার এই কাজটা করা সম্ভব না। তা আপনি চাইলে এরকম একটা শিডিউল ডেট টাইম আপনারা এখানে করে রাখতে পারেন। তাহলে সেই ডেট টাইম যখন আসবে সিস্টেম ব্যাকগ্রাউন্ডে এই ডেপ্রিসিয়েশনটা আপনার পক্ষ হয়ে পোস্ট করে দেবে। আচ্ছা, তাহলে এইবার আসেন আমরা ইমিডিয়েটের এখানে আমরা কি করি? চেক, তারপরে সেভ, এই কাজটা করি। তাহলে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে আমার কি হচ্ছে, একটা জব ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে আমার একটা জব ক্রিয়েট হয়েছে। এবার জবটা ক্রিয়েট হওয়ার পরে আমি কি করব, আমি এখান থেকে বের হয়ে আমি যাব হচ্ছে SM37 এই ট্রানজেকশন করে SM37। এটা হয়ে যাওয়ার পরে আপনাকে যেতে হবে SM37, হ্যাঁ, এই ট্রানজেকশন করে SM37 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 এ যাওয়ার পরে এটা এই স্ক্রিনটা আসবে। আচ্ছা, এটার পরে এখান থেকে আমরা এক্সিকিউট দিয়ে দেবো। এক্সিকিউট দিলেই এখানে ফিনিশ হয়ে গেছে সাথে সাথে, 4 সেকেন্ডের মধ্যে ফিনিশ। ডেপ্রিসিয়েশন আমরা পোস্ট করলাম কিভাবে? এরপরে যদি আমরা আবার একটু দেখাই, দেখেন আর এক মাসের OB52 FAB, এবার হচ্ছে 2026 ফিসকাল ইয়ারে যেতে হবে। 26 ফিসকাল ইয়ার 1, এটা দিলাম, লিস্ট অ্যাসেট দিলাম, ইরর অ্যানালাইসিস দিলাম। তাহলে এখানে কি বলতেছে দেখি কোনো ইরর আসে কিনা। কোনো ইরর নাই, নো ইরর। এখন এখান থেকে আমরা একটা ইরর অ্যানালাইসিস বাদ দিয়ে শুধু টেস্ট রান দিয়ে দেখতে পারি। এখানে দেখেন টেস্ট রান দিয়ে যদি দেখি আমরা দেখবো যে এই কোম্পানির এই মাসটায় আসলে কি আমরা যদি এখন ডেপ্রিসিয়েশনটা রান করি কি পোস্টিং হবে ফর জুলাই 2005। এই হচ্ছে দেখেন, এই হচ্ছে অ্যাসেটের টোটাল অ্যাসেট নাম্বার, এখানে সাব নাম্বার আছে, অ্যাকাউন্ট ডিটারমিনেশন পার্সেন্টেজ, যা যা এখানে যা অ্যাসেটের, এটা হচ্ছে নাম, তারপরে এই কলাম গুলো হচ্ছে আমাদের দরকার। ওকে, এখানে পার্সেন্টেজ আর আছে অ্যাসেটের কোড এবং নাম এখানে দেয়া আছে। তারপর আসেন প্রথমে আছে প্ল্যান অ্যামাউন্ট। হোয়াট ইজ প্ল্যান অ্যামাউন্ট? প্ল্যান অ্যামাউন্ট বলতে অর্থাৎ এই যে প্রতি মাসে একটা যখন আমরা ডেপ্রিসিয়েশনে রিড করলাম তখন দেখেন একটা আছে প্ল্যান ভ্যালু, দুটাই আছে প্ল্যান ভ্যালু, বাট একটা সার্টেন টাইম পরে আর একটা কি হয়ে যায়, ওটা এক্সিকিউশন হয়ে যায়। তো ওই প্ল্যান অনুযায়ী কিন্তু এখানে এক্সিকিউশন হবে। তাহলে এটা হচ্ছে প্ল্যান অ্যামাউন্ট পোস্টেড। আমরা এখন অ্যামাউন্ট কোনো পোস্ট করি নাই। এই যে এই কলামটা দেখেন অ্যামাউন্ট টু বি পোস্টেড। তো আমি যদি এই ডেপ্রিসিয়েশনটা রান করি তাহলে এই অ্যাসেটের এখানে এই লাইন আইটেম ধরে ধরে এত টাকা ডেপ্রিসিয়েশন পোস্ট হবে। আর আমি যদি টোটাল দিয়ে দেখি, হ্যাঁ, টোটাল দিয়ে দেখি তাহলে এখানে আমি পাবো হচ্ছে এই টাকা, 88,95,000 টাকা। এই টাকাটা ডেপ্রিসিয়েশন পোস্ট হবে আমি যদি এটাকে এক্সিকিউট করি ফাইনালি। হ্যাঁ, আর এখানে লেখা আছে টেস্ট রান কমপ্লিট সাকসেসফুলি। এই
এই এই অবস্থায় যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন যে আমাদের ডেপ্রিসিয়েশন রান করতে কোনো অসুবিধা নেই। তাহলে আমি এই পিরিয়ডটা রান না করি, আপনাদের জন্য রেখে দিই, যেহেতু আমি একটা পিরিয়ড রান করেছি। হ্যাঁ, তো আমি আর এটা রান না করি, আপনাদের ট্রাই করার জন্য আমি এটা রেখে দিলাম। ওকে, এবার এখানে আমরা স্কুল লিস্টেও যেতে পারি। SP02, SP02 কি আছে? SP02, এটা SP02, SP02। In future, earn from লিস্টে গিয়েও দেখা যায় যে আসলে কি ডেপ্রিসিয়েশন পোস্ট হলো। এখানে দেখা কোন একটা ঝামেলা আছে, তো আমরা লেজারে গিয়ে দেখতে পারি, অথবা অ্যাসেট মাস্টার ডাটা, যে কোনো একটা অ্যাসেট মাস্টার ডাটা গিয়ে দেখতে পারি যে ডেপ্রিসিয়েশন পোস্ট হয়েছে কি হয়েছে না। আর একটা আছে হচ্ছে ডেপ্রিসিয়েশন, পিরিয়ডিক প্রসেস, ডিসপ্লে লগ। দেখি কি আছে, ডিসপ্লে লগ 2025 12 পিরিয়ড, লিস্ট অ্যাসেট। আচ্ছা, এই যে যেটা যে আমরা এই যে 12 পিরিয়ডে দেখেন এই যে এটা পোস্টিং হয়ে গেছে অলরেডি, এই যেটা দেখাইতেছি এটা আমরা পাবো লগ ফর পোস্টিং। এই পোস্টিং লট, এই যে কোন ডেটে কোন পিরিয়ডে কত কি আছে কখন, এগুলা সব এখানে দেয়া আছে। এই পোস্টিং লগ থেকে আমরা এখানে পাবো, অর্থাৎ এই যে যে আমরা একটা স্ক্রিনশট দিয়েছি যে ডেপ্রিসিয়েশন কতটুকু পোস্ট হলো কোন কোন অ্যাসেটের, এই এখানেও আছে এটা দেয়া FAP এর নিচে, সেটা বোঝা যাচ্ছে না। তাহলে আমরা পোস্টিং লগটা যদি দেখতে চাই, ওটা এখান থেকে দেখতে পাবো। সরি, তাহলে ডেপ্রিসিয়েশনটা আপনারা একটু দেখে নিয়ে, আমি আর পোস্ট করলাম না, এখান থেকে আমরা পোস্টিং লগটা দেখে নিতে পারবো যে কোনটা পোস্টিং হচ্ছে। লিস্ট আছে, এটা তো AFAB, আর এটা হচ্ছে AFPP, লিস্ট অ্যাসেট। এই যে কোনো অ্যাসেট অ্যাসেট যদি আমরা দেখি পোস্টেড ভ্যালু, এখানে দেখেন কোন ফিসক্যাল ইয়ারে, এই আসলে 26 ফিসক্যাল ইয়ারে কোনো কিছু পোস্ট হয় নাই, বাট 25 ফিসক্যাল ইয়ারে যদি আমি যাই, এইখানে দেখেন এই যে 12 নম্বর পিরিয়ড পর্যন্ত পোস্ট হয়েছে। এই যে যেগুলো পোস্ট হয়ে গেলে আমি বলছিলাম যে স্ট্যাটাস এটা চেঞ্জ হয়ে যায়, এই হচ্ছে স্ট্যাটাস, দেখেন স্ট্যাটাস পোস্টেড, বাট 26 ফিসক্যাল ইয়ারে দেখেন স্ট্যাটাস প্ল্যান, অর্থাৎ এখন পর্যন্ত এগুলো কোনো ডেপ্রিসিয়েশন পোস্ট করা হয় নাই।
তো এই হচ্ছে আজকের মতো। আমরা নেক্সট আর একটা সেশন করবো ইনশাল্লাহ। সেখানে অ্যাসেটের কি থাকলো, ডিপ্রিসিয়েশন হয়ে গেছে, আন্ডার কনস্ট্রাকশন হয়ে গেছে, আর একটা হচ্ছে স্ক্র্যাপ, অ্যাসেট স্ক্র্যাপ করে কিভাবে, রিটায়ারমেন্ট করে কিভাবে, ট্রান্সফার করে কিভাবে, এই ধরনের জিনিসগুলো একটু দেখবো। আর একটা হচ্ছে আমাদের সিও মডিউলের একটা জিনিস বাদ আছে, সেটা হলো আমাদের মাস শেষে যে কাজটা করতে হয়, দ্যাট মিনস প্রোডাক্ট কস্টিং রান, স্ট্যান্ডার্ড কস্টিং রান। তো স্ট্যান্ডার্ড কস্টিং কিভাবে রান করে সেটাও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এটাই। আর আমাদের এসডি বা পিপি এই মডেল কি দেখাবেন? না, এসডিপিপি আমি ওভাবে পারি না, বা এটা আসলে আমাদের স্কোপেও নাই। ঠিক আছে। স্যার ওই বাজেটটা কিভাবে করে স্যার দেখাতে চাইছিলেন? বাজেটটা ইনপুট দেয় কিভাবে, এই তো। জি জি। এছাড়া অর্থাৎ স্যার ওই যে আমরা ইন্টারনাল অর্ডারের এগেনস্টে বাজেট কিভাবে ইনপুট দেয় সেটা, এটা একটু নেক্সট সেশনের দিনে একটু মনে করেন। প্রথম দিনে, মানে নেক্সট সেশনের প্রথম দিকে একটু মনে করেন। অর্থাৎ ইন্টারনাল অর্ডার আমরা যখন করেছিলাম তখন বলেছিলাম যে এখানে একটা প্ল্যান অ্যামাউন্ট বসানো যায়, বাজেটটা ইনপুট দেওয়া যায়। ঠিক আছে। এছাড়া স্যার লোন অ্যাকাউন্ট গুলো কিভাবে রাখে স্যার, এটা কি একটু দেখানো যায় কিনা? মানে আমাদের এই যে ইটিআর গুলো যেভাবে থাকে, বা এই প্রসেসটা, লোনের প্রসেসটা কি কিভাবে দেখায় এখানে? লোনের প্রসেসটা আমি বুঝি নাই, লোন কিভাবে। মানে আমাদের কোম্পানির যে লোন গুলো ক্রিয়েট হয় স্যার বিভিন্ন কি লোন? ইয়েতে। জি জি জি। হ্যাঁ, হ্যাঁ। লোনের প্রসেসটা কিভাবে এখানে এসএপি তে রাখে আর কি? লোন বলতে ধরেন আমি যদি এলসি করি, এলসি করার পরে ওইটা কি হয়, কোন একটা লোনে কনভার্ট হয়, আদার ইউপাস হয় অথবা এলএটিআর এমপিআই, যে কোনো জি জি। কিছু একটা ইউপাস লোন ক্রিয়েট হয়। তো ওটা তো আমরা দেখাইলামই যে একটা লোন কিভাবে ক্রিয়েট হয়। অর্থাৎ যখন সেটেলমেন্ট হয় আমরা একটা ইউপাস লোন ক্রিয়েট করি, অর্থাৎ প্রত্যেকটা লোনের এগেনস্টে লোন নাম্বার দিয়ে আলাদা আলাদা একটা ভেন্ডরের মতো করে এটা ক্রিয়েট হয়। ঠিক আছে, মাঝখানে আমরা একটা সামারি আকারে স্যার দেখা যায়, মানে আমাদের লোনটা কতটুকু রোল, কতটুকু সেটেলমেন্ট হলো? হ্যাঁ, এটা আপনি লোন শিডিউলে দেখতে পারবেন। আপনি আপনার রিকোয়ারমেন্ট গুলা একটা কি করেন, কি রিকোয়ারমেন্ট গুলা একটা দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, তাহলে আমার জন্য স্টেপ বাই স্টেপ দেখাতে সুবিধা হবে। ঠিক আছে স্যার। ঠিক ঠিক আছে। আছে। ওকে স্যার। ওকে ভাই, আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।